আজকে আপনি বসিপোতা এসছেন। বসিপোতা মানে কলকাতার আশেপাশে আমাদের কাছে একটা সোনার খনির মতো। হ্যাঁ, সোনার খনি। এই খনিটা সম্ভবত মানে আপনি আবিষ্কার করেছেন। হ্যাঁ। আর আপনার মুখ থেকে আমি শুনতে চাই মানে কিভাবে জায়গাটা খুঁজে পেলেন। আচ্ছা, এই আমি যেখানে আমরা এই যে বসিপোতা জায়গাটা, এখান থেকে ডান দিকে চলে গেলে ভেতর দিয়ে রাস্তা আছে, সেটা আমার বাড়ি পর্যন্ত চলে যায়। আমি থাকি পালি বাজারের কাছে। চলে গেছে। সাইকেলে করে আমি আসতাম। প্রথম আসি 63-64 সাল, আমার 15-16 বছর বয়স। আমি বসিপোতা বলে জানি না। আমি ঘুরতে রঘুনাথপুর বাজারে চলে এসেছি। এসে তারপর দেখছি একটু এদিকে এসে একটা রাস্তা ভেতরে ঢুকে গেছে। আমি সেখানেও চলে এলাম। খানিকটা আসার পর দেখছি, তখনই এত বাড়িঘর তো ছিল না। প্রচুর আখের ক্ষেত ছিল, ঘাসের জঙ্গল ছিল, মানে লম্বা ঘাস আর কি। দেখছি যে ওই ঘাসের সরু করে পাতা ছিঁড়ে নিয়ে বাবুইয়ের ঝাঁক এদিকে যাচ্ছে, এদিকে আসছে। আমি তখন বুঝতে পারলাম যে নিশ্চয়ই নিশ্চয়ই বাসা করছে কোথাও। আমি তখন ওদের ফলো করে আসছি। আস্তে এখানে এখানে এই কাছেই ভট্টাচ বলে একজনদের বাড়ি আছে। তার বাড়ির গায়েতেই একটা পুকুর আছে। সেই পুকুরের ধারে দুটো তাল গাছ ছিল, এখন নেই। সেই তাল গাছেতে দেখলাম বাবুই পাখি বাসা বাঁধছে। এবং ভট্টাচার্যের মা আমাকে বললো, কি গো, পাখির বাসা দেখতে এসছো? আমি বলি যে হ্যাঁ। তখন একটা বসার চেয়ার দিল, আমি চেয়ারে বসে দেখছি। আমাকে একটু মুড়ি দিল, আমি মুড়ি খেলাম, চা দিল। তার আগে নিতাইদার বাড়ির উঠোনেও একটা ছোট নারকেল গাছেও ওরকম বাসা করছে। সেই দেখতে এসেছি। তখন নিতাইদা বলে, যার নাম করছি নিতাই মণ্ডল, মারা গেছেন নিতাইদা। সেই নিতাই মণ্ডল যখন বেরিয়েছে, নিতাইদার বাড়ির মধ্যে ঢুকলাম ওই বাসাটা দেখার জন্যে। নিতাইদার ও একটা ছোট চেয়ার দিল, মেয়েকে বললো একটা চেয়ার দে। তো বসলাম। একবারে সেটা 10 ফুটের মতো কি 12 ফুটের মতো একটা গাছ, একদম দেখা যাচ্ছে। তখন আমাকে বললো, তুমি পাখি দেখতে এসছো? তুমি মাঠে চলে যাও, অনেক পাখি আছে ওখানে। আমি আমি খানিকটা এগিয়েও আবার পিছিয়ে এলাম। তখন নিতাইকে বললো, কি হলো? বলছে, এত ফাঁক, আমার তো একটুখানি ভয় লেগে যাও। তো ছোটো, বেশি বয়স না, 15-16 বছর বয়স। তখন আমাদের খুব একটা প্যান্ট শার্ট পরার চল ছিল না। আমার খাকি হাফ প্যান্ট ছিল আর নীল হাফ শার্ট ছিল, এরকম পোশাক আমাদের হতো তো আমাদের বাড়ি। তো সেই সেই আমার আসা শুরু। নিতাইদা বললো যে চলো, আমি যাচ্ছি। তখন পাখি তো সেইভাবে জানতাম না, মুনিয়া জানি, কিন্তু ওই লালমনিয়া, এই মনিয়া, অমুক টুসুক, শামুকখোল জানি, কিন্তু ওপেন বিল এটা জানি না। হাঁড়ি চাঁচা জানি, এরকম লোকাল নামে জানি। তখন এই জায়গাটা আমার একটা খুব নেশার মতো লেগে গেল। আমাদের একটা ছোট সাইকেল ছিল, সেই সাইকেলে করেই আসতাম। এখনো আমার ছোট সাইকেলই রয়েছে। সেই সাইকেলে করে আমি মাঝে মধ্যেই চলে আসতাম, প্রায় চলে আসতাম। তাহলে অবশ্য নানা রকম পাখি দেখতে লাগলাম। যেমন ধরো, আমি স্টোন চ্যাট দেখলাম। সেই স্টোন চ্যাটের তো নাম জানি না তখন, পাখিটা দেখছি। বিটান দেখলাম, আমি বক হিসেবে দেখছি, লাল বক, হলদে বক এইসব। কিন্তু সেগুলো তো এমনি বক নয়, সেগুলো বুঝতে পারছি আলাদা জাতির। সেগুলোর নাম ফাম কিছু জানি না। অনেক অনেক পরে, অনেক পরে আমার বড়দার নাম শঙ্কর পাত্র। বড়দা অনেক পত্র পত্রিকা কিনত। তার মধ্যে একটা পত্রিকা মাঝে মধ্যে কিনতো, সেটার নাম হচ্ছে প্রকৃতি জ্ঞান বা প্রকৃতি বিজ্ঞান। সেটা অজয় হোম বার করতাম। অজয় হোমকে আমি তখন চিনতাম না, কিন্তু তাতে দেখতাম যে পাখি টাখির বিষয়ে অনেক কথা লেখা রয়েছে। অনেকে পাখি দেখে। আমি যখন দেখতাম তখন ভাবতাম বোধহয় যে আমি একাই পাখি দেখি, কিন্তু তখন দেখলাম যে আরে আরো অনেকে তো পাখি দেখে। এইবার আমি সেই পত্রিকাটা পড়ে সেই পত্রিকা তো 3-4 মাস অন্তর বেরোতো, সেটা পড়ে আমি কিছু জানলাম। কিন্তু বেশি জানলাম 73 সালে অজয় হোমের বাংলার পাখি বইটা বেরোয়। সেইটা কোনো কারণে আমার এক বন্ধুর বাড়িতে সেই বইটা ছিল। তারা সে খুব একটা বাড়ার নয়, তো কোনো কারণে কিনেছে বইটা। তো বইমেলায় তো সেই বইটা দেখে আমি দেখলাম যে এগুলো সব ইংরেজি নাম আছে, সায়েন্টিফিক নেম আছে, সব আছে, এবং সব আলাদাভাবে খুব সুন্দর করে বলা রয়েছে। সেই বইটা দেখে প্রথম আমি রামকাঁকড়া পাখি চিনি। রামকাঁকড়া পাখি আমি কোথায় দেখছি প্রথমে? আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর যাওয়াটা খুবই সোজা।
গঙ্গার এপারে আমি থাকি, সাইকেলে করে ওপারে চলে গেলি দক্ষিণেশ্বর। সেই দক্ষিণেশ্বরে তখন পঞ্চবটী যে বনটা ছিল এখন মতো তো পরিষ্কার ছিল না, তখন ঝোপ ঝাড় জঙ্গল এইসব ছিল। সেই বট গাছে, পুকুরের ধারে যে বট গাছটা, তাতে একটা পাখি ঘোরাফেরা করছে সাদা কালো। এবার সকলেই জানে যে অজয় হেমের বইয়ের যে বইগুলো, বইয়ের ছবিগুলো, পাখির ছবিগুলো সাদা কালো, সেগুলো যে একটা খুব কালার সেরকম নয়, কিন্তু অজয় হেমের বর্ণনা এমন যে ছবি না থাকলেও তুমি পাখিটা চিনতে পারবে। সেই প্রথম জানলাম যে এই পাখিটাকে রামকাংড়া বলে। পরে জেনেছি গ্রেট টিট বলে, এখন সেটা সিনেরিয়াস টিট হয়েছে। তো এইভাবে এখানে আস্তে আস্তে আমি দেখলাম যে আমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরও আনতে লাগলাম। তারা যে একটা খুব পাখি দেখতো তা নয়, একটু ঘোরার ছলে আসতে লাগলো, দেখতে লাগলো। তারপর পরবর্তীকালে যখন আমাদের ফোন টোন হলো, ফোনেতে লোকজন ডাকতে লাগলাম যারা আগ্রহ, তারপর মোবাইল ফোন আমাকে অর্জন দিল, সেইভাবে আসতে লাগলাম। তখন এখানে প্রচুর পাখি, প্রচুর, এবং রেড ফেলারফ এখানে দেখেছি, কিন্তু ছবি তোলার মতো ক্যামেরা ছিল না। এখন ইম্পেরিয়াল ঈগল দেখেছি, কিন্তু ছবি নেই বলে কিছু তেমন বলা যাবে না। আমরা এখানে অনেক ধরনের পাখি দেখেছি, এবং বিশেষ করে অনেকেই জানে যে বান্টিং এখানে, ব্ল্যাক হেডেড বান্টিং, রেড হেডেড বান্টিং, ইয়েলো ব্রেস্টেড, এমনকি আমরা টেস্টেড বান্টিংও দিয়েছি, সেই ছবিও আছে। এবার রেড হেডেড বান্টিং কিন্তু সব জায়গায় দেখা যায় না। এখানে যে রেড হেডেড বান্টিং দেখা যায় বলে অনেক লোক তখন আসতো। এবছর বান্টিং খুব কম এসছে, একবার একটা দুটো এসছিল, সুরজিৎ গুপ্তর ছবি আছে। কিন্তু যেটা মুশকিল হচ্ছে, এত বেশি বৃষ্টি হয়েছে, খুব একটা যে শুকনো আবহাওয়া থাকবে বা সেখানটা একটু ফাঁকা থাকবে, বান্টিং নেমে নেমে খাবে, সেই পরিস্থিতিটা নেই। ফলে বান্টিং এখনো আমরা সেভাবে দেখতে পাইনি। এই দীর্ঘ সময় ধরে আপনি বশিপোতায় আসছেন, বশিপোতায় মানে কি পরিবর্তন দেখতে পারেন যেটা পরিবেশগত খারাপ হচ্ছে? আচ্ছা, প্রথম ভালোর দিকটা বলি। ভালোর দিকটা হচ্ছে এখানকার আশপাশের লোক না ভীষণ সাহায্য করেছে আমাকে। মানে অন্য জায়গায় খানিকটা ভয় ভীতি থাকে, নানা রকম প্রশ্ন করে, আপত্তিকর, সন্দেহজনক এইসব করে। এখানে সেসব করেই। এখানকার মানুষের সঙ্গে অনেকেই দেখেছে, এখানকার সব মানুষ আমাকে ব্যক্তিগতভাবে চেনে, আমি ব্যক্তিগতভাবে চিনি। অনেক সময় আমি সাইকেলে করে চলে চলে এসেছি, সকাল থেকে রয়েছি সন্ধ্যে পর্যন্ত, তাদের বাড়িতে খেয়েছি, রয়েছি, ইত্যাদি। তো সেটা অন্য জায়গায়, বেশিরভাগ জায়গায় এই এই আতিথ্য বলো বা এই ভালোবাসা বলো বা আকর্ষণ বলো পাওয়া একটু মুশকিল, পাওয়া একটু মুশকিল। এবার যেটা ক্রমশ হলো, আমি যখন আসতাম তখন মাটির রাস্তা ছিল, মাটির এবড়ো খেবড়ো রাস্তা, সাইকেল চালানো অসুবিধে ইত্যাদি। তারপর কিছুদিন পরে খোয়ার রাস্তা হলো, সে তো আরও অসুবিধে। তারপর হলো মোরামের রাস্তা, এখন তো একবারে পিচের রাস্তা হয়ে গেছে, এখন সেই অসুবিধাটা বোঝা যায় না। বর্ষার জন্য একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, আবার সরকার সারিয়ে টারিয়ে দেবে। তারপর এই ব্যাপারটা হচ্ছে, আলো খানিকটা হয়েছে, কিন্তু লোকজন বেড়েছে, লোকজন বেড়েছে। আমরা বশিপোতায় কীভাবে আসি, উত্তরপাড়া স্টেশনে নামি, নেমে একটা টোটোয় করে চলে আসি বা অটোয় করে, তখন অটো ছিল, অটোয় করে চলে আসি রঘুনাথপুর বাজার, তার উল্টো দিকে আমরা ঢুকে যাই। এইবার এই যে রাস্তাটা যেখান দিয়ে ঢুকে আমরা আসছি, সেখানে বাড়ি ঘরদোর কম ছিল, আর বাড়ি যেগুলো ছিল সেগুলো বেশিরভাগ কাঁচা বাড়ি, টিনের চাল। এখানে খড়ের চাল আমি দেখিনি, কারণ এখানে খুব একটা ধান চাষ হয় না। বশিপোতায় যে চাষবাসের যে মাঠ দুদিকে, সেগুলো আংশিকভাবে চাষ হয়, পূর্ণভাবে হয় না। বর্ষাকালে তো হয় না, 3 মাস একদম জলে ডুবে থাকে, চাষ হয় না। এবার শীতের ফসল যে হয়, এবার তাও হয়নি, কেননা জলে ডুবেছিল। এইবার আস্তে আস্তে যে লোকজন বাড়ছে, বাড়ি ঘরদোর বাড়ছে, ক্রমশ এই বশিপোতার যে ফাঁকা জায়গা, সেদিকে বাড়ি হয়ে যাচ্ছে, ঘর হয়ে যাচ্ছে, রাস্তাঘাট হচ্ছে। এইসব হওয়ার ফলে হচ্ছে কি, পাখি দেখার জায়গাটা কমছে, এবং অনেক অনেক পাখিরা খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে, খুব বিরক্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই হিসাবে পাখির সংখ্যা অনেক কমে যাচ্ছে। আমার এখানে মনে আছে, আমরা ব্ল্যাক ব্রেস্টেড উইভার একবারে ঝাঁকে ঝাঁকে দেখতাম, ঝাঁকে ঝাঁকে, সেটা আমরা প্রায় দেখতেই পাই না। তারপর স্ট্রিক্ট উইভার, সেটাও পেতাম, সেটাও আমরা সেভাবে আর দেখতে পাই না, একটা দুটো কোচির দেখতে পাই। তারপর আশপাশে অনেক গাছপালা ছিল, তাল গাছ ছিল, নারকেল গাছ ছিল, খেজুর গাছ ছিল, সেই সব জায়গায় বাবুই বাসা করতো, প্রচুর বাবুই আসতো, সেই সবগুলো নেই। আর এই যে বাবুই বাসা করবে,
আমাদের এখানে বাবুইয়ের বাসার যে এটা মানে ঘাসটা, সেটা মূলত আখ গাছ থেকে নিত। এখন আখ চাষ অনেক কমে গেছে, সেটা একটা ব্যাপার। এমনি একটা যে ধারণা আছে আমাদের যে তাল গাছেই বাবুই বাসা করে, তা নয়। উঁচু গাছ পেলেই করে, তাল গাছ প্রেফারেন্স, তাল গাছে বেশি পছন্দ করে। কিন্তু আমরা দেখেছি নারকেল গাছেও করেছে, খেজুর গাছেও করেছে, তারপর আকাশমণি গাছে করেছে। এই যে প্রথমে আমি বললাম না যে ভট্টাচার্যদের বাড়ির পুকুরের ধারে দেখেছি, সে তাল গাছটা দুটো কেটে ফেললো, তারপর তার পাশে দুটো আকাশমণি গাছ ছিল, যেটাকে আমরা সোনাঝুরি বলি, দেখছি যে সেই সোনাঝুরি গাছে বাসা করছে। এমনকি আমি গালুডি ফালুডির দিকেও অনেক ঘুরেছি, ঝাড়খণ্ডের দিকে, সেখানে দেখছি যে বাড়ির যে ছাঁচতলা, সেই সেই ছাঁচতলা তো লাইন লাইন করে বাসা, এমনকি হাই টেনশন তারেও বাবুই বাস করে, এবং যেন খাবার পায় সেইটা পেলে সে নানা জায়গাতেই বাসা করে এবং সাকসেসফুলি করে। এখন এখানে পাখির সংখ্যা তো খুবই কমে গেছে, ভীষণ কমে গেছে। ধরো সারাদিন শীতকালে ঘুরে আমরা 20-25টা স্টোন চ্যাট পেতাম, সাইবেরিয়ান স্টোন চ্যাট, এখন 3-4টে পাই। 15-20টার মতো লং টেল সাইট পেতাম, আজকে সারাদিনে কটা পেয়েছি? 2-3টে লং টেল সাইট পেয়েছি, স্টোন চ্যাট 2-3টে পেয়েছি। পিয়েরোভেলেট্রিনিয়া অনেক পেতাম, সেও তো অত পাইনি, 3-4টে পেয়েছি। পাখির সংখ্যা কমে গেছে, পাখির সংখ্যা কমে গেছে, জনবহুল হয়ে গেছে। তারপর এই যে রাস্তাটা, যে রাস্তার দুদিকে মাঠ, যেসব জায়গাতে আমরা ফাঁকা জায়গায় পাখি দেখতাম, এই রাস্তাটা ছিল মাটির রাস্তা, মানে সেভাবে রাস্তা ছিলই না বলা যায়, লোকে হেঁটে হেঁটে ওদিকে কোন্নগরের দিকে চলে যেত, সেই রাস্তা ছিল। সেটা ক্রমশ উঁচু হয়েছে, তাতে পিচ পড়েছে, এই পিচের রাস্তাটা ওদিকে দিল্লি রোডের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ফলে প্রচুর গাড়ি যাতায়াত করে, প্রচুর গাড়ি, প্রচুর লোকজন যাতায়াত করে। সেই যাকে আমরা হ্যাবিট্যাট নষ্ট হওয়া বলি, পরিবেশ নষ্ট হওয়া বলি, সেই পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, আরও নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আর 2-4 বছর পরে আমরা এখানে আসতে পারবো না। সেটা কি হচ্ছে যে একজন খুব বড় এখানকার প্রমোটার, তিনি এই মাঠের অনেকটা অংশ কিনে নিয়েছে এবং তার ওই মানে একবারে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হবে, বিরাট বড় হবে, একটা যেন একটা ছোট শহরের মতো, সেই কাজ আরম্ভ হয়ে গেছে। সেগুলো হলে তো আর আমরা পাবো না, যেভাবে আমরা রাজারহাট হারিয়ে ফেলেছি, যেমন ওটাকে কি বলে, রাজারহাট গেছে, আমাদের এই কাছাকাছি খোকপাড়া ভেড়ি গেছে, জয়পুর বিল গেছে, চামড়াই লোড গেছে, এসব এখনকার লোকজন তো জানে না, ওগুলোও আমার আবিষ্কার, আমিও ওরকম ঘুরে ঘুরে ওগুলো জায়গাগুলো দেখেছি, পেয়েছি, লোকজন নিয়ে গেছি, কিন্তু এখন তো আর নিয়ে যাচ্ছে না, সেগুলো তো নেই। এমনি বলছি যে পশ্চিমবঙ্গে কলকারখানা হচ্ছে না, উন্নতি হচ্ছে না, না, এইগুলো ইত্যাদি। বিষয়ে সরকার কি কোনো কিন্তু পদক্ষেপ নিতে পারে? না, ব্যক্তিগত জমিতে বাড়ি করবে, সরকার পদক্ষেপ নিতে পারবে না। এই যে বসিবতার এই যে ভাস্ট ল্যান্ড, এতখানি এলাকা, কত হাজার কি লাখ একর দুদিকটা মিলে সেই কানাইপুর পর্যন্ত, এটা নিতে পারবে না। একটা পথ হচ্ছে সরকার এটাকে কিনে সংরক্ষণ করুক, সরকার কত কিনে সংরক্ষণ করবে? ওদিকে রাজারহাট করবে না, বারুইপুর করবে না, বসিবতা করবে না, জয়পুর বীর করবে, এটা করতে পারবে না, অত কোটি টাকা ব্যয় করতে পারবে না, ফলে সেটা হয়ে ওঠে না। এবার লোকের ব্যক্তিগত সম্পত্তি, আমার জায়গাতে আমি বাড়ি করবো, তোমার কি? আমার জমি আমি একজনকে বিক্রি করে দিচ্ছি, সে বাড়ি ঘরদোর করবে, সেটা তো কিছু করার নেই। এই জয়পুর বীর, ঘুঘুপাড়া ভেড়ি সব কারখানা হয়ে গেল, বাড়ি হয়ে গেল, রাস্তাঘাট হয়ে গেল, সেখানে আর কিছু দেখা যায় না। লোকে কি এটা বিশ্বাস করবে যে মাঠে 5,000 ওপেন বিল বসে রয়েছে? লোকে বিশ্বাসই করবে, সেটা জয়পুর বিলে আমরা দেখেছি। এইগুলো নিয়ে কি কোনো পরিবেশগত আন্দোলন বা কিছু হতে পারে, বা বা সারা ভারতবর্ষেই, সারা ভারতবর্ষেই তো এখন পরিবর্তন দেখা দিচ্ছে, মানে বাংলা তো মানে জনসংখ্যা যে পরিবর্তন কি দেখা দিচ্ছে, মানে পাখির জগতে বা জীব জগতে আগে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, জীব বৈচিত্র্য সেটা কমে যাচ্ছে। একই কারণে সেইগুলো কি স্যাংচুয়ারি করে বা করে কিছু ধরুন সাঁতরাগাছিও ছিল, তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? এখন আমি আগেও বলেছি, আজকেও একজনকে বলেছি যে জনসংখ্যা বৃদ্ধি না কমলে
কোনো মন্ত্রী, কোনো আইন, কোনো মিলিটারি দিয়ে তুমি রক্ষা করতে পারবে না। কেননা মানুষের দরকার আছে, মানুষ সেটা ব্যবহার করবেই, তুমি তাকে আটকাতে পারবে না। তুমি গুলি ইউরোপ আমেরিকা হোক আর ভারত হোক বা পশ্চিমবঙ্গ হোক, পশ্চিমবঙ্গে একটা উন্নয়ন বলে একটা হালকা ইয়ার্কি ঠাট্টা হয়, কিন্তু সেই রাষ্ট্র তো উন্নয়ন চাইবেই, এবং উন্নয়ন মানেই তো প্রকৃতি ধ্বংস। সেই রাস্তাঘাট করবে, হসপিটাল করবে, স্কুল করবে। সেটা ঠিকই বলছেন, কিন্তু ধরুন আন্দামানের ক্ষেত্রে মানে যেসব রেয়ার স্পিসিস রয়েছে সেগুলো তো পৃথিবী থেকে হারিয়ে যাবে। হ্যাঁ, তা সেই গুরুত্ব তো রয়েছে একটা। কিছু প্রাণী আছে তুমি তাকে রক্ষা করতে পারছো না, সে কেন হারিয়ে যাচ্ছে আমরা জানি না। যেমন ধরো আমি একটা বলি, স্পুন বিল্ড স্যান্ডপাইপার, এইটুকু একটা পাখি, সেটা কমতে কমতে পৃথিবীতে আর হার্ডলি 300টা রয়েছে। লোকে অনেকে সন্দেহ করে, তাও আমি একটা লিবারাল ফিগার বলছি, 300 রয়েছে। তাকে রক্ষা করার জন্য কোটি কোটি টাকা পৃথিবীব্যাপী ব্যয় হচ্ছে, কিন্তু তার সংখ্যা বাড়ছেই। আমি আমার ফেসবুক পেজে অনেক কিছু পোস্ট করি, সেখানে অনেক পাখির ক্ষেত্রে লিখি যে নিয়ার থ্রেটেন, ক্রিটিক্যালি থ্রেটেন, গ্লোবালি থ্রেটেন, সব লিখি। এইটা মনে রাখবে যে যে পাখিটাকে আমি নিয়ার থ্রেটেন বলছি বা থ্রেটেন বলছি, সেই পাখিটা কিন্তু লুপ্তই হয়ে যাচ্ছে, তাকে রক্ষা করা যাচ্ছে না, তাকে রক্ষা করা যাচ্ছে না। এমনকি শুনলে খুব অবাক লাগবে, এই যে আমরা কদিন পরে মংলাজুড়ি যাব 8 তারিখে জানুয়ারি মাসে, মংলাজুড়িতে যারা গেছে তারা জানে 3 লাখ 3.5 লাখ গডউইট পাওয়া যায়, ব্ল্যাক টেড গডউইট, 3 লাখ 3.5 লাখ, কিন্তু সেটাও নিয়ার থ্রেটেন। যে জায়গাতে ওরা ইউরোপের ওপর দিকে যে জায়গাতে ওরা ব্রিড করে সেসব জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, ওরা সংখ্যা ওরম বাড়তেই পারছে না, খুব খুব দ্রুত ওদের সংখ্যা কমছে। এবং এই যে নিয়ার থ্রেটেন লিখছি, 20-25 বছর পরে দেখবে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হয়ে গেছে এবং তাকে আর রক্ষাই করা যাচ্ছে। কেননা যেখানে ও বংশবৃদ্ধি করে সেই জায়গাটাকে তো তুমি ফিরিয়ে দিতে পারছো না, সেখানে তো মানুষের এনক্রোচমেন্ট আছে, মানুষ সেসব জায়গাগুলো দখল করেছে, মানুষ সেখানে কারখানা করছে, ব্যবহার করছে, বাড়িঘর করছে, সেটা তো তাকে ফিরিয়ে দিতে পারছো না। ফলে আমরা অনেক সময় মনে করি যে আমাদের এখানে পরিবেশ খারাপ বলে শোভেলার আসছে না, পিন্টেল আসছে না। শোভেলারের সংখ্যাই অত ওখানে হচ্ছে না। ইউরোপের ওপর দিকে যে শোভেলার, পিন্টেল, এরা যে সমস্ত পাখি ওদের থেকে আসে, সে তো ওখানে বাড়তেই পারছে না। তাহলে আমাদের এখানে সে কটা আসবে বছরে? এখন যদি তুমি 2টো শোভেলার দেখো, তুমি জানবে আমার যথেষ্ট হয়েছে, যথেষ্ট। মংলাজুড়িতে এখনো কিছু আছে, কিন্তু ওভারঅল আমরা যে আশপাশে সামগ্রিকভাবে শোভেলার, পিন্টেল যে পরিমাণ দেখতাম, আমরা কি দেখতে পাচ্ছি? এই একটা শোভেলার পাওয়া গেছে কোথায় যেন, সেই নিয়ে বিরাট হয়েছিল। কিন্তু আমাদের এখন হাসি পায়। আমরা আমরা এতে কি বলে, সাঁতরাগাছি দিলেই তো 50, 60, 70, 100 শোভেলার পেতাম, পিন্টেল পেতাম, সেখানে একটাও নেই। শুধু ওই জায়গাটাতেই নয়, প্রায় আমাদের যে পশ্চিমবঙ্গ, উত্তর এবং দক্ষিণ মিলে, সেখানে শোভেলার নেই। এবার কোথায় একটা রেকর্ড হয়েছে, এই তো অবস্থা। ও সেটা হয়েছে ইয়েতে, ওই বীরভূমের যে জায়গাটা, ওই বক্রেশ্বর ড্যাম যেটাকে বলে আর কি, ওইখানে 2-4টে শোভেলার এসেছে। আসার পরে দেখলাম এখানে প্রচুর লোক পিকনিক করছে, উচ্চস্বরে গান চালিয়েছে, বা এখানে ঘুড়িও ওড়ানো হয়, মানে পুরো মাঠ জুড়ে ধরে। তো ফাঁকা জায়গা থাকলেই বা এরকমভাবে প্রকৃতির মাঝে সেটা করা যায়, সেটাকে আপনি কি বলবেন সেই বিষয়ে? আইনত তো আটকানোর কিছু ব্যাপার নেই। একটা মাঠ পড়ে রয়েছে, আমি ঘুড়ি আটকাচ্ছি, তুমি কি করে আটকাবে? আর আমি পিকনিক করছি, তুমি আটকাবে কেন? তুমি যেটা আটকাতে পারো আইনগতভাবে, সেটা হচ্ছে অত উচ্চস্বরে, মানে অত শব্দ করে বক্স চালানো যাবে না, এইটুকু আটকাতে পারো। এছাড়া তুমি তো আটকাতে পারো না কিছু, আইনত আটকাতেই পারো না, একদমই পারো না। পাখি উড়ে যাবে এইটা বলে তুমি আটকাতে পারো না, এবং পাখি উড়ে যাবে কি না এতে সন্দেহ আছে। তার একটা বড় উদাহরণ হচ্ছে সাঁতরাগাছি ঝিল এবং রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর একটা বিশাল এলাকা, বিশাল, এপার ওপার মিলে, বাস রুটের এপার ওপার মিলে। কিন্তু গোটা রবীন্দ্র সরোবরের মধ্যে যে জায়গাটা সবচেয়ে গোলমেলে, যেটাকে আমরা লায়ন সাফারি পার্ক বলি, যেখানে সকালবেলা অত লোক হাঁটতে আসে, সকালবেলা একটা লাফিং ক্লাব আছে, বিরাট শব্দ হয়, তার উল্টো দিকেই একটা চিলড্রেন্স পার্ক রয়েছে, সেখানেও সারাক্ষণই বাচ্চাদের চিৎকার চেঁচামেচি হইচই হচ্ছে। তৎসত্ত্বেও সবচেয়ে বেশি পাখি,
সবচেয়ে দুর্লভ পাখি, সবচেয়ে অবাক করা পাখি ওখানেই আসে, ওখানেই থাকে। অতএব শব্দেতে কি হচ্ছে, দূষণে কি হচ্ছে এটা বলা উচিত। ওটা তো একবারে কলকাতার শহরের মাঝখানে, ওখানে ধরো সব ধরনের দূষণ খুব উচ্চ মাত্রায় রয়েছে। তুমি শব্দ দূষণ বলো, ধোঁয়া ইত্যাদি পরিবেশ দূষণ বলো, যা কিছু বলো, কিন্তু ওখানে আশ্চর্য সব পাখি। সেসব পাখি মানে ভাবা যায় না। ফায়ার থ্রোট পাখি ওখানে রেকর্ড আছে, ওখানে ভায়োলেট কুকুর রেকর্ড আছে। তো এগুলো তো ওখানে আসছে। অতএব তুমি ওই শব্দে আমি দূষণ এগুলো বেশ বলে কয়েক খুব বছর একটা আগে, লাভ। 7-8 বছর আগে, এখন নিশ্চয়ই অনেক বেড়ে গেছে গাড়ি। আমি স্টেশন মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে 24 ঘন্টায় কত গাড়ি যাতায়াত করে, তো তখন উনি আমাকে 2600 এরকম বলেছিলেন, 2600 কাছাকাছি মানে গাড়ি যাতায়াত করছে। একটা গাড়ি গেল, একটা আবার, হ্যাঁ অত। তো এবং তার মধ্যে দূরপাল্লার গাড়ি অনেক রয়েছে, আর আর তোর 5-7 মিনিট 10 মিনিট অন্তর তো লোকাল ট্রেন রয়েছে, কেন খড়গপুর লোকাল, তো খড়গপুর মেদিনীপুর তো এটা। আর তারপর বিকেলের পর থেকে তো প্রচুর কি বলে দূরপাল্লার ট্রেন প্রচুর যায়। আর ওই সাঁতরাগাছি ঝিলে যেখানে অত পাখি নামতো, 12,000 পর্যন্ত আমরা গণনা করেছি, সেসব রেকর্ড আছে, ছবি আছে। পাশেই আছে একটা রয়েছে, ওই ওয়াগান তৈরির কারখানা রয়েছে, সেখানে প্রচণ্ড শব্দ হয়। এই সব মিলেই কিন্তু ওখানে পাখি ছিল, অত দূষণ ফুষণ নেই। কিন্তু এখন পাখি একবারে কমে গেছে, দুটো